তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি, পাওয়া যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, জানালেন তদন্তকারী চিকিৎসক। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। রাজধানীর পুরান ঢাকায় মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা, হাত বাঁধা লাশ উদ্ধার। পেশাদার খুনিরাই খুন করে ড্রিক গ্যালারির কর্মকর্তাকে, জানালো পুলিশ। আগামী 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 28 টাকা কেজি দরে 2 লাখ টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। এবং বরগুনায় কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়ে আসছে বিদ্যুৎ। সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জেলা প্রশাসকের। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। রাজধানী পুরান ঢাকার ইসলামপুরে মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনকে হত্যা করার কারণ জানা যায়নি এখনো। হত্যা রহস্য উদ্ঘাটনে মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদ, এই মসজিদেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বিল্লাল হোসেন। প্রতিদিনের মতো তার ফজরের আজান দেওয়ার কথা থাকলেও সোমবার কেউ আজান শোনেননি। নামাজ আদায় করতে এসে মসজিদের সিঁড়িতে হাত বাঁধা অবস্থায় বিল্লালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ইমাম। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা ফজরের নামাজের আগে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। যেহেতু উনি মসজিদের বিভিন্ন দোকানের এবং বিভিন্ন দান বাক্সের টাকা পয়সা, বিভিন্ন দোকানের ভাড়াও উনি মাঝে মাঝে কালেকশন করেন, সেটাও হতে পারে। তো আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। দীর্ঘদিন এ মসজিদে নামাজ আদায় করা মুসল্লি, এলাকাবাসী, মসজিদ মার্কেটের দোকানদার ও পরিবারের সদস্যরা নিষ্ঠুরে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন। মিলাদ পড়ায়, দোয়া দরুদ করে যায়, কালকেও দোয়া দরুদ করে গেছে। আইসা শুনলাম যে মজম সাহেবের মেরে লিয়েছে, রমজানে অনুযায়ী তারে মাইরা বলি টাকা টুকা নিয়ে গেছিল, এটা শুনছিলাম আমরা। ছোটতে দেখাইতে আছি যে হ্যাঁ খেজমত করতেছে মসজিদে, খুব ভালো লোক, এরকম কিছু তো শুনি নাই। এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কেউ লগে ঝগড়া লাগছে, কিছু লাগছে। আমরা দাবি এর সুষ্ঠু বিচার হোক, এর বিচার চাই, এর তদন্ত হোক, এর এই যে হত্যা হইল এর হত্যার বিচার চাই। নিহত বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে ঝব্বু খানম জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ড্রিক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামকে পেশাদার খুনিরাই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ইরফানের ভাই দুপুরে কলাবাগান থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি 8 নম্বর রোড শাখার সামনে গত 1.5 বছর ধরে রয়েছে পুলিশ পাহারা। ড্রিক কর্মকর্তা ইরফানুল ইসলাম গত শনিবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন অপহরণ হন তখনও ছিল পুলিশি নজরদারি। তারপরও কিভাবে সম্ভব হলো দিনের প্রথম ভাগে একজন মানুষের উধাও হয়ে যাওয়া, এ প্রশ্নই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। এদিকে ব্যাংকের বাইরের পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়া ছবি সংগ্রহ করেছে পুলিশ ও ডিবি। তাতে ব্যাংক থেকে ইরফানের পিছু পিছু বের হয়ে আসা এক যুবককে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। সব মিলিয়ে পুলিশ মনে করছে সাধারণ ছিনতাইকারীরা নয়, পেশাদার খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোবাইলটা কিন্তু নেয় নাই, মোবাইলটা কিন্তু ওইখানে পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যারা প্রফেশনাল না হলে মোবাইলটা নিয়ে যেত। যদি তাদের টাকাটা ছিনতাই করার উদ্দেশ্য হইত তাহলে তাদের মাইনে ফেলানোর কোনো কারণ আমি দেখতেছি না। মাইনে ফেলানো তো আরেকটা রিস্ক নাই, এই রিস্ক নিতে যাবো কেন? সোমবার দুপুরে নিহতের বড় ভাই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। এ সময় সেদিন যে গাড়ি নিয়ে ইরফান ব্যাংকে গিয়েছিল তার চালক জানান নিখোঁজের কয়েক মিনিট আগে ইরফানের সাথে তার শেষ কথা হয়। 38 আমি ফোন করছি, 11:43 ইরফান ভাই আমাকে ব্যাক করছে, বলছে আপনি কোথায় আছেন? আমাদের পাশের রাস্তায় মাঝামাঝি, মানে যাতে গ্রিন রোড থেকে আর প্লাস এই যে মিরপুর রোড থেকে আর কি মাঝামাঝি একটা পজিশন আছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি।
এটা বলছে। তারপরে ওই সার্জন সাহেবের সাথে কথা বলতেছি, তাই এর মধ্যে আমি টাকা দিয়ে দিলাম। আমারে আপনার ওই একটা কেস দিয়ে দিছে আর কি, রেকার বিলের 1200 টাকা। এটা দেওয়ার পরে আমি আবার ফোন করলাম যে আমি কেস তুলছি টাকা দিয়ে, মানে এটা বলার জন্য আমার কাগজ, আমি 2টা কাগজ নিয়েছিল গাড়ির, ওইটা ফেরত নেওয়ার জন্য। তা ফোন করলাম, ফোন ঢুকতেছে না, বলছে এই মুহূর্তে সংযোগ সম্ভব হচ্ছে না। শনিবার অফিসের টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার পর নিখোঁজ হন দৃক গ্যালারির কর্মকর্তা ইরফান। সেদিনই বিকেলে পুলিশ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে তার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পরিবার তা শনাক্ত করে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই পুলিশের অভিযানে মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। সকাল পর্যন্ত অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি জঙ্গি কোনো সংগঠনের আস্তানা। পয়লা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বাড়িতেই গত রাতে বোমার বিস্ফোরণে 2 জন নিহত হন। বগুড়া থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোমা বিস্ফোরণের খবর পেয়ে সোমবার সকালে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি ও 20টি বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে 13 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে গ্রেনেড বলে শনাক্ত করে। বোম ডিসপোজাল টিম আপনারা দেখেছেন আজকে সকালবেলা এখানে এসেছে এবং এই বাসাটি তল্লাশি করে এ পর্যন্ত আমরা 20টি তাজা গ্রেনেড উদ্ধার করেছি, 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু সংখ্যক অন্যান্য আলামত উদ্ধার হয়েছে। আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি প্রাপ্ত আলামত দেখে এটা হয়তো কোনো জেএমবি বা অন্য কোনো গোষ্ঠীর কাজ হতে পারে। তারা এই গ্রেনেড বানাতে গিয়ে এই বিস্ফোরণটি ঘটে। পহেলা বৈশাখকে সামনে রেখে জঙ্গিদের কোনো কার্যক্রম পরিচালনা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা ভিকটিমের এখনো পরিচয় নিশ্চিত করতে পারিনি। আমরা পরিচয় পেলে তারা কোন গোষ্ঠীর সদস্য এটা আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো। পুলিশ জানায় 1 এপ্রিল জোয়ানপুরের মাহবুবুর রহমানের বাড়ি ভাড়া নেয় 2 ব্যক্তি। রোববার রাত 9টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় 2 জনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, বগুড়া। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এমনকি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণও জানাতে পারেননি তিনি। বিকেলে সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কমোদা প্রসাদ সাহা। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করতে পারেননি। আমরা যে রিপোর্ট পেয়েছি সেখানে বিষের কোনো আলামত বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মৃতার শরীরে 2টি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেটা মৃত্যুর জন্য যথেষ্ট নয় বলে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মনে করেছেন। এদিকে তনুর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। নেত্রকোনায় ক্লাস বর্জন করে 1 ঘণ্টা ধর্মঘট পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে সাতপা এলাকায় মানববন্ধন করেন তারা। এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। এদিকে মৌলভীবাজারের চৌরাস্তা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ফরিদপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বাংলার সময় আরো থাকছে। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ভানুগাছে রেল ব্রিজ ক্ষতিগ্রস্ত। টানা 13 ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত গম সংগ্রহ করবে সরকার। দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কৃষকের কাছ থেকে 28 টাকা কেজি দরে 2 লাখ টন গম সংগ্রহ করা হবে। আমরা 2 লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করব। মূল্য 28 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থ বছর থেকে আমরা 50 লক্ষ পরিবারকে প্রতি পরিবারকে 30 কেজি করে প্রতি মাসে আমরা সুলভ মূল্যে আমরা চাল বা গম আমরা বিতরণ করব। সেই মূল্যটা এখনো নির্ধারণ হয় নাই এবং বিজিএফ যেটা আছে এখন আমরা যেটা প্রচলিত আছে বিজিএফ আমরা উঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। এদিকে কৃষকের কাছ থেকে 28 টাকা কেজি গম সংগ্রহে সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশের গম চাষিরা। পাশাপাশি গম ক্রয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। 28 টাকা কেজি গম যদি নিজে সরকার কিনে তাহলে আমরা কৃষক এবং বেঁচে দেবো। গম যদি কিনে তবে আমাদের লাভ হবে, ঠিক আছে, এতে আমরা অনেক খুশি, তাহলে আমাদের খরচটা উঠে যাবে। যেটা রেট দিয়েছে সেটা যদি কৃষক পর্যায়ে থেকে যদি কিনে তাহলে অবশ্যই সেটা কৃষক উপকৃত হবে। সরকার যদি এই গমটা নিজে সরকার লোক দিয়ে আমরা কিনে সরাসরি কিনে তাহলে আমরা খুব খুশি। আমরা সরকারকে সাধুবাদ জানাই। সরকার আমাদের গম এর আগে কোনোদিনও কেনে নাই, এই বছর প্রথম কিনতেছে। দালাল বা ব্যবসায়ী যাতে গম কিনতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো। সরকারের কাছে এটাই আমাদের দাবি, যাতে গমটা যখন ক্রয় করে কৃষকের কাছে সরাসরি সরকার ক্রয় করে, তাইলে আমরা 28 টাকা ধরে দামটা ঠিক ন্যায্য মূল্যটা পাবো। মৌলভীবাজারের ভানুগাছ এলাকায় পাহাড়ি ঢলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর 5টা থেকে এই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্মকর্তারা জানান, গত রাতে ভারী বর্ষণের কারণে মাটি সরে গিয়ে ব্রিজটি ধসে যায়। খবর পেয়ে রাতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে সকাল থেকে সিলেট স্টেশনে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও আখাউড়াগামী ডেমো ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে 16 জানুয়ারি এবং 25 জানুয়ারি একই স্থানে ব্রিজটি দেবে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রবল বর্ষণে পাহাড়ি ঢল আসিয়া 5:30-25 মিনিটের সময় ব্রিজটা ওয়াশ আউট হয়ে যায়। এখন দ্রুত গতিতে আমরা কাজ চালিয়ে যাইতেছি যাতে রেল যোগাযোগ আবার পুনরায় আমরা খুব সহসা আরম্ভ করতে পারি। এদিকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সিলেট রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল আহাদ, সরাসরি যাচ্ছে তার কাছে। আহাদ, সৌমিত্র, আপনি যেমনটি বলছিলেন যে আজ সকালে ঢাকা সিলেট যে রেল লাইন যেটি রয়েছে সেই রেল লাইনের ভানুগাছ এবং শ্রীমঙ্গল যে জায়গাটি রয়েছে সেই জায়গায় একটি ব্রিজ ভেঙে পড়েছে আমরা যেমনটি শুনেছি, এবং সেই ব্রিজ ভাঙার কারণে আজ সকাল থেকে সিলেট থেকে কোনো ধরনের ট্রেন চিটাং কিংবা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তো আজ দিনের বেলা 4টি ট্রেন ছিল, 5টি ট্রেন ছিল মূলত যেগুলো ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা, সেই সবগুলো ট্রেনেরই আসলে শিডিউল বাতিল করা হয়েছে। আজ সকাল 6:30টায় যাওয়ার কথা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে, এবং 8:20-এ যাওয়ার কথা যেটা হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, এবং আরো 2টি ট্রেন যাওয়ার কথা চিটাং এবং ডেমো আরেকটি ট্রেন যাওয়ার কথা। কিন্তু সেই সবগুলো ট্রেনের শিডিউল বাতিল করার কারণে যারা যাত্রী রয়েছে তারা সবাই অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো এখনো এই স্টেশনে দাঁড়িয়ে আছে, এবং যাত্রী যারা রয়েছেন তারা স্টেশনে সকাল থেকে বসে আছেন। তো বিশেষ করে যে ঢাকার যারা যাত্রী রয়েছেন তারা বাসে করে অনেকেই ঢাকায় চলে গেছেন, কিন্তু চিটাংয়ের যারা যাত্রী রয়েছেন চিটাংয়ের যাত্রীরা এখনো পর্যন্ত এখানে সকাল থেকে বসে আছেন, কারণ সিলেট থেকে চিটাংয়ে সে পরিমাণ বাস নেই। মাত্র 3 থেকে 4টি বাস চিটাংয়ে যায়, এবং সারাদিনই মূলত চিটাংয়ের রোডের কোনো বাস থাকে না। তো আমি এখন কথা বলবো একজন যাত্রীর সাথে যিনি সকাল থেকে আছেন। আসলে আপনি কখন থেকে আছেন আর কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমরা সকাল থেকে এখানে বসে আছি, এখনো যাত্রী পাচ্ছি না। 2-3টা ট্রেন বাতিল হয়ে গেছে। এখন আমরা কি করবো? পুরো ফ্যামিলি নিয়ে এখানে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমরা কি করতে পারি? এখন আমরা যাবো চট্টগ্রামের মধ্যে, এখন চট্টগ্রামের মধ্যে কোনো বাসও নাই। এখন কি করবো? 2বার গেছি কাউন্টারে কি টিকিট পাই না, বুকিং দিতে না, সিট নেই। তো আমরা কি করতে পারি এখানে?
আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথায় যাবেন? আপনাদের বাস কাউন্টার কি বলে আপনাদেরকে? আমাদেরকে বলতেছে যে মানে আজকে যেতেও পারে না যেতেও পারে এরকম বলতেছে আর কি। বাস কাউন্টারে যাই না আদৌ এখন না কিছুক্ষণ পর। টিকিটে বলতেছে এখনো টিকিট দিচ্ছে না কেন? কারণটা কি জানেন? ওইখানে টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে তো মানুষ অনেকে জানিয়ে গেছে, তো বলতেছে যে টিকিট এখন না পরবর্তী বলতে পারবো। ট্রেনের সিস্টেম একে ট্রেনে বলতেছে যে এখনো নিশ্চয়তা নেই কখন আমরা কি যাত্রাটা করতে পারি। ধন্যবাদ আপনাকে। সৌমিত্র, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এই সবগুলো যাত্রী হচ্ছে চট্টগ্রামের, কারণ তারা অনেকেই সিলেটের যে বাস টার্মিনাল রয়েছে কদমতলী সেখান থেকে তারা ঘুরে এসেছে এবং বাস কাউন্টার থেকে তাদেরকে বলা হয়েছে যে আজকে তাদের চট্টগ্রামের উদ্দেশ্যে আর কোনো সিট খালি নেই, আসলে তাদেরকে যদি যেতে হয় তবে ট্রেনে করেই যেতে হবে। তারপর থেকে তারা মূলত এই সিলেট রেলওয়ে স্টেশনে এসে জড়ো হয়েছেন এবং তারা সকাল থেকে এখনো পর্যন্ত বসে আছেন এবং তারা কিভাবে যাবেন সেই বিষয়টি তারা আসলে বলতে পারছেন না। তাদের সাথে অনেক শিশুরা রয়েছেন, আমরা অনেক মহিলাদেরকে দেখেছি তারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, অনেকে কাঁদতেও আমরা দেখেছি যে তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তো আমাকে একজন যেমনটি বলেছেন হয়তো রাত 9টা বা 10টার দিকে তারা হয়তো ট্রেন ছাড়তে পারবেন, তবে সেটি নিশ্চিত নয়, তবে সেগুলো আমাদেরকে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সবশেষে একটি বলে রাখি যে আজকে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে এবছরই 4বারই দুর্ঘটনা ঘটেছে এবং 4বার ট্রেন সেখানে এর কারণে 4বার ট্রেন বন্ধ হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি রেল বিভাগ। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেট রেলওয়ে স্টেশনের সবশেষ খবর। সৌমিত্র। দর্শক, মৌলভীবাজারে পাহাড়ি ঢলে রেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সিলেট রেল স্টেশনে অনেক যাত্রী আটকা পড়েছেন। রেল স্টেশন থেকে তাদের দুর্ভোগের খবরাখবর জানাচ্ছিলেন, তাদের ভোগান্তি তুলে ধরছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে মিল গেটের সামনে সড়ক অবরোধ করে পথসভা করেন শ্রমিকরা। এ সময় সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের কাজ। প্ল্যাটিনাম সুরজুরপুরে চাকরি করি, দীর্ঘদিন ধরে আমাদের 8 সপ্তাহ বিল বকেয়া পাওনা। বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারতেছে না, টাকা দিতে পারতেছি না, কিছু না, তাদের স্কুলের খরচ আমি চালাইতে পারতেছি না। দীর্ঘদিন যাবৎ মিলের উৎপাদনের অবস্থা খারাপ, পাটের কোনো অবস্থা নাই, পাট কেনার মতন তেমন কোনো উদ্যোগ সরকারের আমরা দেখতেছি না। আমাদের শ্রমিকরা না খেয়ে কাজ করতে হয়, কোনো টাকা পায় না, পয়সা পায় না, কিছু পায় না, সপ্তাহ শেষে বিলও পায় না। আজকে 9টা সপ্তাহ বাকি এবং 2 মাসের বেতন বাকি। আমাদের শ্রমিক কর্মচারীরা অনেক কষ্টে তারা জীবনযাপন করতেছে। চট্টগ্রামে সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নগরীর ওয়াসার মোড় এলাকায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে গত 29 মার্চ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সোহেল নিহত হয়। বাংলার সময়ে আরও থাকছে। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ে জমি লিজ নিয়ে আনারসের সঙ্গে অন্য ফসল চাষ করছেন কৃষকরা। স্বল্প সুদে ঋণ সুবিধা দাবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে পণ্ড হয়ে গেছে তাদের বিক্ষোভ সমাবেশ। সকালে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল বের করে মহানগর ও জেলা বিএনপি। কিছু দূর যাওয়ার পর এতে বাধা দেয় পুলিশ। এর আগে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির বিক্ষোভ মিছিল। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। এদিকে সকালে পটুয়াখালীর শেরেবাংলা সড়ক এলাকা থেকে জেলা বিএনপি মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
এছাড়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। নারায়ণগঞ্জের 7 খুন মামলা সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী 11 এপ্রিল ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী 11 এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। তবে মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও ডাক্তার বিজয় কুমার পালকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় আলাদা 2টি মামলা করা হয়। বরগুনায় কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় দীর্ঘ জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়ে আসছে বিদ্যুৎ। এতে প্রতি মাসে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার ইউনিট অপচয় হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রিড সাবস্টেশন করা গেলে অপচয় রোধ করা সম্ভব। সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ছবি তুলেছেন এস এম সিফাত। নদী, খাল ও বিলের মধ্য দিয়ে 68 কিলোমিটার পেরিয়ে 33 কেভি সঞ্চালন লাইন দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরগুনায় আসছে বিদ্যুৎ। দীর্ঘ এ সঞ্চালন লাইন দিয়ে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে। মার্লিং তারের 33 কেভি লাইনে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করায় প্রতি মাসে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। তবে গ্রিড সাবস্টেশন থাকলে বরগুনায় বিদ্যুৎ আসতো 132 কেভি সঞ্চালন লাইন দিয়ে, যাতে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে মাত্র 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালিত করতে হতো। এতে অ্যাম্পিয়ার 4 ভাগে নেমে আসায় লসের পরিমাণ কমে আসতো। ভান্ডারিয়া থেকে বেতাগি পর্যন্ত আমার 33 কেভি লাইনের দৈর্ঘ্য হয় প্রায় 107 কিলোমিটার, যার কারণে আমার 33 কেভি লস অনেক বেশি হয়। যদি আমাদের এখানে গ্রিড সাবস্টেশন থাকতো তাহলে হয়তো এই লসটা অনেকাংশে কম থাকতো। এবং এটাই আমাদের বিদ্যুৎ গ্রাহকদের নিকটে প্রধান অন্তরায়। অবশ্য পল্লী বিদ্যুৎ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নিয়ে সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। পিডিবির সাথে এবং ওজোপাডিকোর সাথে যোগাযোগ করে কি ধরনের কাজ করলে এটা সমাধান হবে আমরা সে ব্যাপারে যোগাযোগ করব। বর্তমানে প্রতি মাসে 33 কেভি লাইনে 2,70,000 থেকে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে, যার মূল্য 15 লক্ষ টাকা। এই লাইন দিয়ে 1 বছর বিদ্যুৎ আনতে প্রায় 2 কোটি টাকা অপচয় হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। হবিগঞ্জের দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কল্পনা নামে অপর এক শিশু। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে চুনারুঘাট উপজেলার লালচান এলাকায় কানাই লালের আধপাকা বাড়ির দেয়াল আকস্মিকভাবে ধসে পড়ে। এতে কানাই সরকারের 7 বছরের মেয়ে সাথী দেয়াল চাপা পড়ে মারা যায়। এ সময় গুরুতর আহত হয় সাথীর বড় বোন কল্পনা। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনিরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কফিল উদ্দিন। এই ঘটনায় নিহতের পরিবার কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে কফিল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে দীর্ঘ 6 বছর পর আজ এ রায় ঘোষণা করা হয়। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর তানোরে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, মিষ্টি কথায় নয়, যোগ্যতা দেখে প্রার্থী নির্বাচন করবেন তারা। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রস্তুত নির্বাচন কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রাখি।
রাজশাহীর তানোরে চায়ের দোকান থেকে শুরু করে 7টি ইউনিয়নের সর্বত্র এখন ভোটের আমেজ। ইউনিয়নগুলোর রাস্তাঘাট উন্নয়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নতুন শিক্ষা প্রতিষ্ঠা সহ সব মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিটা গ্রামে গ্রামে আমি সাবমার্সিবল পাম্প বসে ট্যাপ লাইন দিয়ে বাড়ি বাড়ি পানি পৌঁছাইছি। নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশ ভালো থাকে তে অবশ্যই আমি নির্বাচিত হব। আমি এলাকার উন্নয়নের স্বার্থে আমি সর্বরকম কাজ করে দেব। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়নে আমি সশ্রেষ্ঠ ভূমিকা পালন করব। ভোটাররা বলছেন ইউনিয়নের স্বার্থে দেখে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা। কোনো দুর্নীতির ভিতর জড়িত না থাকে তাকেই আমরা নির্বাচিত করব। নির্বাচন কাছে আসলে ওরা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, কিন্তু নির্বাচনে যদি বিজয় লাভ করে তাহলে তারা কিছুই করে না। একজন ভালো লোক, সৎ লোক, তাকে আমরা ভোট দেব। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশও। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা আমরা নিশ্চিত সক্ষম হব। যে কোনো সংবাদে আসুক সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ নেব। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমরা করেছি এখন পর্যন্ত, এবং প্রার্থীরাকে আমরা মনোনয়নপত্র দাখিল করার সময় বলেছি যে আপনারা নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে মেনে চলবেন। কলমা, কামারগা, পাচন্দ, বাধারি, তালন্দ, সারঞ্জাই, চান্দুরিয়া এই 7টি ইউনিয়নে মোট ভোটার 1 লাখ আর চেয়ারম্যান প্রার্থী 28 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, তানোর, রাজশাহী। ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায় সকালে সদর উপজেলার তালতলা হরিপুর এলাকায় দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ারদার ও সহসভাপতি ফয়েজ উল্লাহর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধ সহ অন্তত 12 জন আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 10-12 জন লোক আহত হয়েছে, যার মধ্যে 4 জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং মারামারিতে লিপ্ত জনগণকে ছত্রভঙ্গ করার জন্য 12 রাউন্ড শটগানের গুলি বর্ষণ করা হয়েছে। পরিবেশ ও নদী নালা সংরক্ষণে নতুন নতুন আইন ও নীতিমালা হলেও বিভাগীয় নগরী রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো পরিবেশ আদালত। এতে করে ভুক্তভোগী মানুষ তাদের অভিযোগ জানাতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন শুধু বিভাগীয় শহর নয়, জেলা শহরে গড়ে তোলা দরকার এই আদালত। প্রশাসনও এই ব্যাপারে একমত। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। দেশের 7ম বিভাগীয় নগরী রংপুরে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্য আবর্জনা। চিকিৎসা নির্ভর শহর হওয়ায় বাড়ছে ক্লিনিক্যাল বর্জ্য। এসব বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ফেলা হচ্ছে যত্রতত্র। এছাড়া অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন, ইটভাটার কালো ধোঁয়া সহ নানাভাবে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। দেখা দিচ্ছে রোগ ব্যাধি, কিন্তু এর প্রতিকার বা অভিযোগ করার কোনো জায়গা নেই এই নগরীতে। নেটওয়ার্ক অ্যানালিসিসের মাধ্যমে প্ল্যান করতে পারি কোথায় কোথায় আমাদের ডাম্পিং স্টেশনগুলো হবে, মানে ময়লা ফালানোর জায়গাগুলো আমরা নির্ধারিত করে দিতে পারি এবং কোন রুটে কালেক্ট করে ময়লাটা সংগ্রহ করে কোথায় ফালানো হবে এটা কিন্তু আমরা খুব সহজে বসে এটা প্ল্যান করে ফেলতে পারি। কিন্তু এটা এ ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না। পরিবেশ দূষণের প্রতিকার চাওয়ার জন্য জেলা ভিত্তিক কোনো সেল না থাকার কারণে আমরা প্রতিকার সেই অর্থে চাইতে পারি না। আর পরিবেশ যে আইন আছে সেই আইনেরও দুর্বলতা গলিয়ে প্রভাবশালীরা বারবার বেঁচে যায়। 2015 সালের এপ্রিল থেকে শুধুমাত্র রংপুরে একটি মাত্র জুডিশিয়াল আদালতে পরিবেশ নিয়ে অভিযোগ করার বিধান করা হলেও তা স্বতন্ত্র কোনো আদালত নয়। জেলা দায়রা জজে বিচার চাওয়া যাবে, কিন্তু সেটা মানে সেই দায়রা জজের কম্পালসারি বিচার না যাওয়া যাবে। তিনি অন্যান্য বিচার কার্য সম্পাদন করে যদি সময় পান তিনি সেই কাজটা করবেন। বিভাগের এই শীর্ষ কর্মকর্তাও স্বীকার করলেন পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা। পরিবেশ আদালত কার্যক্রম শুরু করেছে, তো আমাদের বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালতের প্রয়োজনীয়তা আছে। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করি যে অচিরেই আমরা বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালত স্থাপন করতে পারবো। 2010 সালে মন্ত্রিসভায় প্রতি বিভাগ ও জেলায় পরিবেশ আদালত গঠনের অনুমোদন দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নওগাঁয় এক আদিবাসীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
সকালে শহরের মুক্তির মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে দীপু উরাওয়ার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত বুধবার রাতে শামসুর রহমান নামে এক দুর্বৃত্ত আদিবাসী দীপু উরাওয়ের বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে দীপুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত শামসুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় দীপুর মৃত্যু হয়। টাঙ্গাইলে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। র্যাব জানিয়েছে তারা বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। গতরাতে সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিছু সদস্য ডাকাতির পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। পরে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির 4 সদস্যকে আটক করা হয়। এ সময় বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা, ডাকাতি, অপহরণ সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গাজীপুরের ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। আহতরা জানান, শনিবার রাত 2টার দিকে নগরীর কাথুরা এলাকার মুক্তিযোদ্ধা পরেশ ঘোষের বাড়িতে প্রবেশ করে ডাকাতরা। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন পরেশ ঘোষ। এক পর্যায়ে পরেশের ভাই নরেশ ঘোষ ও তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় খাস জমি লিজ নিয়ে আনারসের পাশাপাশি পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। মূলধনের অভাবে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, আইনি জটিলতায় তাদের ঋণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার বনাঞ্চলে শাল ও সেগুন গাছের পাশাপাশি আনারস ছাড়া আর তেমন কোনো ফসলের চাষ হতো না। কিন্তু গত কয়েক বছর ধরে আনারসের চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েন চাষিরা। ফলে আনারসের সঙ্গে পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। এতে লোকসান কাটিয়ে তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। তবে পুঁজি স্বল্পতার কারণে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না তারা। আর সরাসরি বাজারজাতকরণ করতে না পারায় লাভের বড় একটা অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আলু আবাদ করি, মরিচ আবাদ করি, আদা আবাদ করি, হলুদ আবাদ করি। এখন আগের মতো না, এখন একটু লাভ হয়। সরাসরি ইনপুট করতে পারি না বিদায় আমরা কম রেটে আমাদের মাল বিক্রি করতে হয়। সরকার যদি আমাদের জন্য লোন দিত তাহলে আমরা আরো লাভবান হতে পারতাম। চাষিদের কাছ থেকে বাগান কিনে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। সমস্ত বাগান থেকে আমার নিম্নে 5 লক্ষ টাকা লাভ হবে। 2 লাখ টাকা পেয়ে কিনছিলাম, আমার 1.5 লাখ টাকা লাভ ছিল। পাহাড়ি বনাঞ্চলের এসব জমির মালিকানা কৃষকদের না হওয়ায় সরকারি ঋণ সহায়তা দেওয়া যাচ্ছে না বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা এরপরেও চেষ্টা করতেছি সমিতির মাধ্যমে, যাতে আমাদের এনজিও যারা আছে তাদের মাধ্যমে লোন দেওয়ার জন্য। সরকারিভাবে কি করা যায় এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে গেছিলাম, তিনিও বলছেন যে এটার একটা সমাধান করবেন। টাঙ্গাইলের মধুপুরের 26,530 হেক্টর কৃষি জমির মধ্যে সমন্বিত ফসলের চাষ হচ্ছে 300 হেক্টর জমিতে। সময় সংবাদ, টাঙ্গাইল। কুষ্টিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে 2টি তরবারি চুরি হওয়ার ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে 5 সদস্যের তদন্ত দল। দুপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক গাজী ওয়াসিউল হকের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত দলটি কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে পৌঁছান। পরে তারা কুঠিবাড়ির ভেতরে চুরি হওয়া তরবারির আলমারি পরিদর্শন এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুঠিবাড়ির 2য় তলার 201 নম্বর কক্ষের আলমারিতে থাকা 5টি তরবারির মধ্যে 2টি খোয়া যায়। আমাদের কাজ শুরু হয়েছে, আমরা যে কোনো উপায়ে হোক রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত তরবারি ফেরত উদ্ধার করতে হবে। সিলেটে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে জেলা স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। এ সময় ডিআইজি মিজানুর রহমান ও জেলা প্রশাসক জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। মেলায় সিলেট বিভাগে 4 জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 46টি স্টল অংশ নেয়। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানা ডিজিটাল সামগ্রী প্রদর্শন করে।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তনুর প্রথম ময়না তদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি, পাওয়া যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, জানালেন তদন্তকারী চিকিৎসক। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। রাজধানী পুরান ঢাকায় মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা, হাত পা বাঁধা, লাশ উদ্ধার। পেশাদার খুনিরাই খুন করে দৃক গ্যালারির কর্মকর্তাকে, জানালো পুলিশ। আগামী 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 28 টাকা কেজি দরে 2 লাখ টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। এবং বরগুনায় কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়ে আসছে বিদ্যুৎ। সমস্যা সমাধানের কাজ করার আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।